শোনো তাজিল গো, মন না জেনে প্রেমে মইজো না। শোনো তাজিল গো, মন না জেনে প্রেমে রহিম, রূপবান আর তাজেলের আদি গল্পে এই গানটা নেই। লোককথা আসলে নানাভাবে ছড়ায়। কখনো চরিত্র বদলে যায়, কোথাও দেখা যায় তাজেল চরিত্রটি নারী, কোথাও আবার পুরুষ। কখনো রূপবানের সাহসী স্বামী তাজেল, কখনো দুর্বল চিত্তের। খুব কম বয়সে রূপবানের বিয়ে হয় রহিমের সাথে। বড় হওয়ার পর সে রাজকুমার তাজেলের প্রেমে পড়ে। কোনো কাহিনীতে দেখা যায় রহিম তাজেলের ভৃত্য, আর রূপবান হলো তাজেলের বউ। রূপবান গরিব ঘর থেকে এসেছে, এই কারণে তাজেলের মা তাকে অপছন্দ করে। তার বিশ্বাস রূপবানের কারণে সংসারে অমঙ্গল হচ্ছে। মায়ের প্ররোচনায় রূপবানকে বনবাসে পাঠিয়ে দেয় তাজেল। বনের ভেতর ফেলে আসার দায়িত্ব দেয়া হয় ভৃত্য রহিমকে। তারপর এগিয়ে যেতে থাকে রহিম রূপবানের গল্প। এই গল্পে তাজেল রূপবানকে ভালোবাসে, তবে মায়ের চাপে রূপবানকে বনবাসে পাঠিয়ে দিতে বাধ্য হয়। এখানে তাজেল কাপুরুষের ভূমিকায়, কিন্তু আমাদের বাস্তব তাজেল কাপুরুষ নন। লোককথার তাজেলের মতো রূপবানকে বনবাসে পাঠিয়ে দিয়ে রাজা উজির নিয়ে ব্যস্ত নন তিনি, বরং সাহসী এই নায়ক এখনো টিকে আছেন তার প্রতিশ্রুতির ওপর। তিনি রূপবানকে যেমন আশ্বাস দিয়েছেন সেটাই করে দেখাতে চাচ্ছেন। রূপবানকে দেওয়া কথা রাখতে গিয়ে ফন্দিবাজ উজির, পরিষদ আর সেনাপতির চোখ রাঙানিকে উপেক্ষা করছেন। বাস্তব গল্পে রূপবানেরা হলো রাজ্যের সব প্রজা, আর এই প্রজাদের ছিল এক ঘাতক রানী। তিনি প্রজাদেরকে কচুকাটা করতে শুরু করেছিলেন। এতে রাজ্য জোরে লেগে যায় ধুন্ধুমার বিদ্রোহ। কোনো এক আগস্ট মাসের 5 তারিখে রানী একটা ঈগল পাখির পিঠে চড়ে পালিয়ে যান প্রতিবেশী দুশীল দেশে। ওই দুশীল দেশ থেকে ঘাতক রানীকে স্বরাজ্যে মানুষ হত্যার অনুপ্রেরণা দেওয়া হতো। ঘাতক রানী পালিয়ে যাওয়ার পর আশায় বুক বাঁধল রূপবানেরা। রাজ্যে নতুন রাজা এলো। রানীকে যারা তাড়া করেছেন, যারা তাড়িয়ে দিয়েছেন, তাদের অনেকে নিতে শুরু করলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। ফাঁক ফোকর দিয়ে নানা দায়িত্বে ঢুকে গেল অনেক মতলববাজ। আসলে সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ দোষে নষ্ট হতে শুরু করলো আসল বিদ্রোহী বা বিপ্লবীদের অনেকে। দেখা গেল রাজ্যের উজির নাজিরদের অনেকে রূপবানদের কথা বেমালুম ভুলেই গেছে। রূপবানেরা তখন ভেবে নিল তাদেরকে এবার বনবাসে যেতেই হবে। তারপরও ছোট্ট একটা আশা টিকিয়ে রাখলো নতুন মহারাজের উপর। রূপবানেরা তাকিয়ে থাকলো মহারাজের দিকে, কিন্তু দেখা গেল তার সভাসদদের অনেকে দুশীল দেশের সাথে আতাত করছেন। দুশীল দেশের সেনাপতির সঙ্গে কথা বলছেন এই রাজ্য বা দেশের সেনাপতি। আবার সভাসদদের ভেতরে ও বাইরে অনেকে সেনাপতির সাফাই গাইছেন। অবশ্য প্রশংসা পাওয়ার যোগ্যতা সেনাপতি রাখেন। পালিয়ে যাওয়া ঘাতক রানী কিন্তু এই সেনাপতির পরিজন ছিলেন। তারপরও 5 তারিখ রানীর আদেশ শোনেননি তিনি। ঘাতক রানী আদেশ দিয়েছিলেন প্রাসাদমুখী সব প্রজাদেরকে মেরে ফেলার। সেনাপতি এই জঘন্য আদেশ পালন করেননি। তিনি নরম মনের মানুষ। তিনি বরং রানীকে ফুসলিয়ে ঈগলের পিঠে চাপিয়ে দিয়েছিলেন। সেই ঈগল গিয়ে ঘাতক রানীকে নামিয়ে দিয়ে এসেছিল দুশীল দেশে। তারপর কি হলো? তারপর রূপবানদের রাজ্যে নতুন রাজা এলো। বিনা যুদ্ধে রাজার বশ্যতা স্বীকার করে নিলেন সেনাপতি। এতে রাজ্যের প্রজারা খুশি হলো। তারা সেনাপতির নামে জয়ধ্বনি দিল। কিন্তু সব রাজ্যেই কিছু দুর্মুখ থাকে, এই রাজ্যেও আছে। এই দুর্মুখেরা প্রশ্ন করল, ঘাতক রানীর জন্য তো ঈগল পাখির ব্যবস্থা করে দিয়েছেন এই সেনাপতি নিজেই, তিনি কেন তাকে দুশীল দেশে যেতে দিলেন? কেবল তার পরিজন হয় বলে, নাকি এর আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে? ওই দুর্মুখদের বিরুদ্ধে আমি তখন যুক্তি দাঁড় করেছিলাম। রানী যত বড় ঘাতকই হোক না কেন, তাকে মেরে প্রজারা কেন ঘাতক হতে যাবে?
আগস্টের 5 তারিখ ঘাতক রানীর প্রাসাদের দিকে ধেয়ে যাচ্ছিল প্রজাদের স্রোত। রানীর পোষা ঈগলগুলো আকাশে উড়াল দিয়েছিল, উঠতে উঠতে খালি করে দিচ্ছিল মায়ের কোল। ঘরের বারান্দায় থাকা শিশুরাও রক্তাক্ত হয়ে ঢলে পড়ে যাচ্ছিল। পোষা দানবগুলো ছড়িয়ে গিয়েছিল সড়কে সড়কে। দানবেরা কোথায় আছে, কোন দিকে যায় ঠাহর করা যাচ্ছিল না। একটার পর একটা মানুষের খুলি উড়ে যাচ্ছিল। সে ছিল এক নৃশংস রণক্ষেত্র। এক পক্ষে দানবের দল, অন্য পক্ষে নিরস্ত্র প্রজারা। হাতে অস্ত্র না থাকলেও প্রজাদের চোখে তখন জমে গিয়েছিল রক্ত। ও কত ভয়ে রক্তলাল চোখগুলো কেবল খুঁজে বেড়াচ্ছিল ঘাতক রানীকে। ওই দিন প্রাসাদের ভেতর ঢুকে গিয়েছিল প্রজারা, তার আগেই পালিয়ে গিয়েছিলেন ঘাতক রানী। তিনি যদি পালিয়ে না যেতেন তাহলে? দৃশ্যটা একবার ভাবুন। দুর্মুখদেরকে আমি বলেছিলাম রানীকে দুশীল দেশে পাঠিয়ে দিয়ে বুদ্ধিমানের কাজ করেছেন সেনাপতি, না হলে তার চোখ কান হয়তো খুঁজে পাওয়া যেত না। কিন্তু দুর্মুখেরা পাল্টা যুক্তি দাঁড় করিয়ে বলল, তাকে তো ফৌজি শিবিরেই আটকে রাখা যেত। সেটা যেত, কিন্তু ওই সময় হয়তো এই বুদ্ধি আসেনি সেনাপতির মাথায়। আর ঘাতক রানী রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে খুশি হয়েছিল প্রজারা। রানীর বিরুদ্ধে বিদ্রোহ যখন ঘন হয়ে এসেছিল তখন প্রজারা স্লোগান তুলেছিল, এই মুহূর্তে দরকার ফৌজি সরকার। অর্থাৎ এই ঘাতককে বিদায় করতে পারলেই বেঁচে যায় প্রজারা। এরপর যেই আসুক ক্ষমতায় আপত্তি নেই তাদের। আসলে একজন ঘাতকের চকচকে তরবারি যদি আপনার ঘাড়ে ধরে রাখা হয়, তখন একজন ডাকাতকে উদ্ধারকারী হিসেবে পেতে দ্বিধা থাকবে না আপনার। অথচ আপনি জানেন এই ঘাতকের তরবারি থেকে উদ্ধার করার পর ডাকাত আপনার বাড়ি লুট করে নিয়ে যাবে। বাড়ি লুট হওয়ার বিনিময়ে হলেও আপনি আপন প্রাণ বাঁচাতে চাইবেন, এটাই স্বাভাবিক। না, সেনাপতিকে তখন ডাকাত বলে মনে হয়নি আমার, এখনো মনে হচ্ছে না। তবে কিছুটা তো সন্দেহ করতেই পারি, ঘাতক রানীর আঁচলের সাথে কি তার মন এখনো বাধা পড়ে আছে? সেনাপতি, আমাকে ভুল বুঝবেন না, আমি অকৃতজ্ঞ বান্দা নই। ঘাতক রানীর পরিজন হয়েও 5 তারিখ আপনি রাজ্যের জন্য যা করেছেন সেই কৃতজ্ঞতা অকপটে স্বীকার করে নিচ্ছি। আপনার আচার আচরণেও আমি বিমুগ্ধ। কিন্তু গোস্তাকি মাফ করবেন সেনাপতি। আপনি কি এখন বুকে হাত রেখে বলতে পারবেন শুরু থেকেই আপনি আমাদের নতুন মহারাজের অনুগত আছেন, নাকি বুকে পাথর বেঁধে এখনো তার পতনের অপেক্ষায় রয়েছেন? শান দিয়ে যাচ্ছেন পালিয়ে যাওয়া রানীর ফেলে যাওয়া তরবারিতে? আপনি কেন দুশীল দেশের মদদে হওয়া ফৌজি বিদ্রোহ তদন্তকে খামোশ বলে থামিয়ে দিতে চেয়েছিলেন? অবশ্য এই তদন্ত ইতিমধ্যে থেমে গেছে কিনা সে খবর আমার কাছে নেই। সেনাপতি, অন্যায়ভাবে বহিষ্কার করা ফৌজদারদের অনেককে 5 তারিখের পর ফৌজে ফিরিয়ে আনেননি কেন? কেন গুম খুনের সাথে সম্পৃক্ত জনদেরকে আপনার খিদমত থেকে বহিষ্কার করেননি? আপনি কি কোনো কিছুর আশায় প্রহর গুনছিলেন? ভবিষ্যতে কাজে লাগানোর জন্য তুলে রেখেছিলেন তাদের? অবশ্য মহারাজের এক উজির জানিয়েছিলেন, আপনার সাথে অনেকবার কথা বলে তার কখনোই মনে হয়নি আপনি ক্ষমতা দখলের লোভ করছেন। তিনি জানিয়েছেন, আপনি রাজ্যের স্থিতিশীলতার ব্যাপারে সব সময় দুশ্চিন্তায় থাকেন। আপনি চান দ্রুত একটা পট পরিবর্তন হয়ে যাক, এতে রাজা ও প্রজারা স্থিতিশীল হয়ে যাবে। কিন্তু রাজ্য জুড়ে ছড়িয়ে গেছে ভিন্ন কথা। গুম ও খুনের তদন্ত এগিয়ে গেলে আপনারও নাকি ফেঁসে যাওয়ার শঙ্কা আছে। এই কারণেই আপনি নাকি মহারাজের প্রধান কাজীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সাক্ষাৎ করেছেন স্বয়ং মহারাজের সঙ্গেও। কোনো রাজনৈতিক দল থেকেও কিছু একটা আশ্বাস চেয়েছিলেন। গোস্তাকি মাফ করবেন সেনাপতি। রাজ্য জোরে যেসব ঢোল বাজছে সেগুলোই আপনাকে শুনিয়ে যাচ্ছে এই অধাম বান্দা। প্রজারা বলছে আপনি নাকি তাজেলকেও দলে টানার চেষ্টা করেছিলেন। আমাদের এই তাজেল রব্বানের তাজেলের মতো কাপুরুষ নন। তিনি কারো প্ররোচনায় পড়ে রব্বানদের বনবাসে পাঠিয়ে দিতে রাজি হননি। আমাদের তাজেল বয়সে কম, তবে সাহসে পাহাড়ের মতো বিশাল।
সেনাপতির শানদান তরবারিতে তার ভয় নেই। ফন্দিবাজ উজিরদেরকেও তিনি তুচ্ছ করেন। মহারাজ তাকে রাজ্যপক্ষের উকিল নিযুক্ত করেছেন, সেই ক্ষমতাই ব্যবহার করছেন তাজেল। বাঘের মতো হুঙ্কার দিয়েছেন তিনি, রাজ্যে এমন সাহস কার যে রব্বানদের বনবাসে পাঠাতে চায়? এই হুঙ্কারের পর সারা রাজ্যে খুশির ঢাক ঢোল বাজা শুরু হয়ে গেছে। প্রজারা তাজেল তাজেল বলে জয়ধ্বনি দিচ্ছে। আর আপনি সেনাপতি, আপনি অনবরত মানুষের সন্দেহকেই বাড়িয়ে দিচ্ছেন। আমি বলছি না আপনি কোনো কৌটো চাল চালছেন। সেনাপতি, আপনার যদি সত্যি রাজা উজির খেলার ইচ্ছা না থাকে তাহলে ছেড়ে কাশুন। আপনার গুনাহগার ফৌজদারদেরকে তুলে দিন তাজেলের হাতে। ইতিমধ্যে যদি তুলে দিয়ে থাকেন ভালো করেছেন। মনের ভেতরে কোনো বদনিয়ত উকি দিলেও প্রশ্রয় দেবেন না। মহারাজের পাশে এসে দাঁড়ান। দয়ালু রাজাকে সব প্রজারাই ভালোবাসে, আপনিও ভালোবাসা পাবেন বলছি। গোস্তাকি মাফ করবেন সেনাপতি। আর হ্যাঁ, তাজেলকেও দুইটা কথা বলা দরকার। রুব্বানের প্রেমে পড়েছেন, ভালো কথা, এগিয়ে যান। প্রজারা আছে আপনার সাথে, কিন্তু মনে রাখবেন চলতি পথে ঝোপ ঝাড়ে ফাঁদ পাতা থাকে। একবার ফাঁদে পড়বেন তো মরবেন। সুতরাং কারো মন না জেনে প্রেমে মজা যাবে না। মন না জেনে প্রেমে মজা না। শোনো তাজেল গো, মন না জেনে প্রেমে মজা না। মন না জেনে প্রেমে মজা না। মন না জেনে এ প্রেমে মজা না। শোনো তাজেল গো, মন না জেনে প্রেমে মজা না।